প্রিপোজিশনে তোমরা জানো যে প্রিপোজিশন কাকে বলে, সেটা তো তোমরা নিশ্চয়ই জানো। A preposition is a word placed before a noun or a noun equivalent, অর্থাৎ কিনা একটা নাউনের আগে প্রিপোজিশনটাকে বসানো হয়। আর কিসের জন্য বসানো হয়? আরেকটা ওয়ার্ডের সঙ্গে সেটাকে যোগ করার জন্য। আরেকটা ওয়ার্ডের সঙ্গে সেটাকে যোগ করার জন্য আমরা এই প্রিপোজিশনকে ব্যবহার করে থাকি। কেন এবং কোথায় প্রিপোজিশন ব্যবহার হয় সেটাও তো আমাদের একটু জানতে হবে। প্রিপোজিশন, কারণ তোমরা ক্লাস 10 এর স্টুডেন্ট, এরপর তোমাদেরও তোমাদের ছোট ছোট ভাই বোনদের পড়ানো মানে পড়াতে হতে পারে। তো সেই কারণে প্রিপোজিশন কাকে বলে সেটাই যদি আমরা না জানি তাহলে কি, বা প্রিপোজিশনের কাজ কি সেটাই যদি আমরা না জানি তাহলে তো আমরা শুধু মুখস্থ করে তো মানে মুখস্থ করে লাভ নেই, আমাদেরকে জেনে নিতে হবে যে প্রিপোজিশন কি। তাহলে প্রিপোজিশন হচ্ছে কি, যে ওয়ার্ডটা, এই প্রিপোজিশন ইজ আ ওয়ার্ড, এটা একটা ওয়ার্ড যেটা কি নাকি নাউন বা নাউনের মানে নাউনের সমসাময়িক ইকুইভ্যালেন্ট কোনো একটা ওয়ার্ডের আগে অন্য আরেকটা ওয়ার্ডের সঙ্গে যোগ করার জন্য ব্যবহার করা হয়। বুঝতে পেরেছো সবাই? যে ওয়ার্ডটাকে বসানো হয় একটা নাউনের আগে বা নাউন সম কোনো শব্দের আগে, অর্থাৎ কিনা নাউন ইকুইভ্যালেন্ট কোনো শব্দের আগে এই প্রিপোজিশনকে বসানো হয়। কি কারণে? যে অন্য কোনো ওয়ার্ডের সঙ্গে, সেই বাক্যেরই অন্য কোনো ওয়ার্ডের সঙ্গে মানে সেটাকে মানে যোগ করার জন্য, অর্থাৎ কিনা তার সঙ্গে যে একটা সংযোগ স্থাপন করার জন্য এই প্রিপোজিশনটাকে ব্যবহার করা হয়। তাহলে প্রিপোজিশন নামের থেকেও তোমরা বুঝতে পারছো আগে বসে, প্রি মানে আগে, পজিশন মানে স্থান। তাহলে প্রিপোজিশন কোনো কিছু কোনো মানে যেটা কিনা কি কোনো একটা নাউনের আগে বসবে। তাহলে এটা তোমাদের ক্লিয়ার হয়েছে যে কোনো একটা নাউনের আগে বিশেষ করে কি হয়, প্রিপোজিশন বসে। তাহলে প্রিপোজিশন দেখবে বিভিন্ন জায়গায়, যেমন কি আমাদের বিভিন্ন প্রিপোজিশনে তুমি কি আমাকে মানে কেউ উদাহরণ বলতে পারে প্রিপোজিশন কোন কোন ওয়ার্ড গুলোকে আমরা প্রিপোজিশন বলি? কোন ওয়ার্ড গুলোকে আমরা প্রিপোজিশন বলতে পারি? যেমন কি অন, তারপরে কি অ্যাট, তারপরে কি টু, ফর, অফ, ও ডবল এফ অফ, তারপর হচ্ছে তোমার আরো আছে এরকম ইন, হ্যাঁ ওভার, আপন। তো এগুলো হচ্ছে সব প্রিপোজিশন, তোমরা জানো, সেগুলো তোমরা ছোট ক্লাসেও পড়ে এসেছো। তো এবারে আজকে আমরা যেটা আলোচনা করব সেটা আমরা একটু অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশনটা আলোচনা করে নেব, ঠিক আছে? অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন অর্থাৎ কিনা আমাদের ঠিক ঠিক প্রিপোজিশন কোনটা বসবে। আরো অন্যান্য প্রিপোজিশন গুলোও আমরা আলোচনা করব। আজকে আমরা যেটা আলোচনা করব সেটা হচ্ছে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন। এগুলো কিছুটা কিন্তু মুখস্থের মতনও ব্যাপার আছে, বুঝে নিয়ে মুখস্থ করতে হবে। এই অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন যেটা, সেটা মনে রাখবে, মানে বুঝে নিয়ে যদি মুখস্থ করে নাও তাহলে দেখবে কি তোমাদের কোনো অসুবিধা হবে না। তাহলে দেখো, যেমন কতগুলো ওয়ার্ডের পরে সেই প্রিপোজিশনটাই ব্যবহার করা হয়, কতগুলো ওয়ার্ডের পরে সেই প্রিপোজিশনটাই ব্যবহার হয়। মানে ইংরেজিতে কোনো শব্দের পর রীতিসঙ্গত ভাবে, রীতিসঙ্গত মানে যেটা, এটাকে ইডিয়মও বলা যেতে পারে, অর্থাৎ কিনা অনেক আগে থেকে এভাবেই প্রচলিত হয়ে এসেছে। তো যেমন ধরো কি, প্রথম যেটা আমরা একটা ওয়ার্ড নিয়ে নিই সেটা হচ্ছে অ্যাভয়েড। তো অ্যাভয়েড এর পরে কি প্রিপোজিশন বসবে? যেমন কি উই শুড অ্যাভয়েড the rules of our school. তাহলে দেখো এই অ্যাভয়েড, যে অ্যাভয়েড এর পরে যে প্রিপোজিশনটা আসে, কেউ কি জানো তোমরা অ্যাভয়েড এর পরে কি প্রিপোজিশন আসে? অ্যাভয়েড এর পরে কি? অ্যাভয়েড মানে মেনে চলা। এখন দেখো এই যে প্রিপোজিশন যেটা এই ভার্বের সঙ্গে, এটা তো একটা ভার্ব, অ্যাভয়েড হচ্ছে ভার্ব, মেনে চলা। এখন এটার মানে মিনিংটা মেনে চলা হবে কি না, কোনো ভার্বের পরে প্রিপোজিশনের সঙ্গে সঙ্গে সেই ভার্বের মানেটাও পাল্টে যেতে পারে। কোনো ভার্বের পরে প্রিপোজিশনের সঙ্গে সঙ্গে সেই ভার্বের মিনিংটা পাল্টে যাবে, বুঝতে হবে, যেটা গ্রুপ ভার্বস বলা হয়। তার মানে প্রিপোজিশনটা বিভিন্ন ভাবে তোমাদেরকে শিখতে হবে, আর এটা হচ্ছে সব থেকে সহজ উপায়। এই অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশনটা খুব সহজ উপায়ে মনে রাখা যায়, কিছুটা তোমাদের মুখস্থ করতে হবে। তো সেই কারণেই বলছি
যে আরো যে আছে এই যে আমরা যে প্রিপোজিশন গুলো ব্যবহার করব সেই প্রিপোজিশনের সঙ্গে কিন্তু এগুলোর মানেগুলো আমরা বুঝতে পারবো। তাহলে অ্যাভয়েড এর পরে মনে রাখবে অ্যাভয়েড বাই হয়, অ্যাভয়েড এর পরে সবসময় প্রিপোজিশন ব্যবহার হবে অ্যাভয়েড বাই। তাহলে অ্যাভয়েড এর পরে কি প্রিপোজিশন ব্যবহার হয়? সবাই খাতা নিয়েছো নিশ্চয়ই? তোমরা কি খাতা নিয়েছো সাথে? সবাই খাতা নাও, খাতা নিয়ে লেখো। হ্যাঁ, খাতাতে লিখতে থাকবে সবাই, 1 2 করে লিখতে থাকবে, আমাকে পরে জমা করবে। ঠিক ক্লাস শেষ হয়ে যাওয়ার সঙ্গে সঙ্গে খাতা আমি দেখতে চাই, বা আমি ম্যাম এখানে ভিডিওতেও দেখে নিতে। হ্যাঁ বলো। ম্যাম কিছু শোনা বা যাচ্ছে আমি না। শুনতে পাচ্ছ না? দাঁড়াও একটু দাঁড়াও। এবারে এবারে দেখো তো শুনতে পাচ্ছ কিনা? এবারে ম্যাম শুনতে পাচ্ছ আওয়াজটা সবাই? ম্যাম আওয়াজটা কেটে কেটে আসছে। আজকে আজকে মনে হচ্ছে নেটের একটু প্রবলেম আছে, কারণ যে বৃষ্টি টিষ্টি হয়েছে সেই কারণে কিনা। এখন কি শুনতে পাচ্ছ তোমরা? এখন কি শুনতে পাচ্ছ? আমার ফ্যানও চলছিল, সেই কারণে হতে পারে। তাহলে দেখো অ্যাভয়েড এর পরে অ্যাভয়েড বাই ব্যবহার হয়। অ্যাভয়েড এর পরে তাহলে কি ব্যবহার হবে? অ্যাভয়েড বাই। তোমরা খাতাতে লিখে নাও, এই সেন্টেন্সটাও লিখে নাও। তাহলে অ্যাভয়েড বাই এর মানেটা আমি লিখে দিচ্ছি। অ্যাভয়েড বাই এর মানে হচ্ছে মেনে চলা, অর্থাৎ কোনো কিছু মেনে চলা। অ্যাভয়েড বাই মানে হচ্ছে কোনো কিছু মেনে চলা, কোনো কিছু মেনে চলা। অ্যাভয়েড বাই মানে কোনো কিছু মেনে চলা। তাহলে উই শুড অ্যাভয়েড বাই দ্য রুলস অফ আওয়ার স্কুল। সেন্টেন্সটাও লিখে নাও। এই সেন্টেন্সটা অন্য কিছু হতে পারে, কিন্তু তুমি যদি মানেটা জানো তাহলে পরে অ্যাভয়েড এর পরে তুমি কি বসাবে? কোন প্রিপোজিশন বসাবে? অ্যাভয়েড এর পর তোমরা কোন প্রিপোজিশন বসাবে? তাহলে অ্যাভয়েড এর পর তোমরা বাই বসাবে। অ্যাভয়েড বাই, অ্যাভয়েড বাই মানে মেনে চলা। সবাই লিখেছো? অ্যাভয়েড বাই মানে মেনে চলা। হয়েছে সবার লেখা? এটা অ্যাভয়েড বাই মানে হচ্ছে মেনে চলা। ঠিক আছে, লিখেছো? এখন দেখো অ্যাভয়েড এর পরে কিন্তু অন্য প্রিপোজিশনও ব্যবহার হয়, যেমন অ্যাভয়েড ইন, অ্যাভয়েড অ্যাট, সেগুলো মানে হচ্ছে বাস করা। তো সেটা আমি তোমাদেরকে দিচ্ছি না, কারণ এটা তোমাদের জন্য খুব বেশি ইম্পর্টেন্ট নয়। অ্যাভয়েড বাইটাই আসে, মেনে চলাটাই আসে। সেই কারণে আমি তোমাদের আর ওটা দিলাম না। সেই জন্যই আমি বললাম যে ভার্বের পরে যখন কিনা প্রিপোজিশনটা পরিবর্তন হয় তখনই কি হয়? প্রিপোজিশনটা পরিবর্তন হওয়ার সঙ্গে সঙ্গে সেই ভার্বের মানে ওই তোমার যে গ্রুপ অফ ওয়ার্ডস, যেটা অর্থাৎ কিনা ভার্বের পরে যে প্রিপোজিশনটাকে নিয়ে যে মানে গ্রুপ ভার্বটা হলো, সেটার মানেটা পাল্টে যায়। তাহলে দেখো অ্যাভয়েড বাই মানে হচ্ছে কি কোনো কিছু মানে রুলস গুলো, নিয়মগুলো মেনে চলা। তো উই শুড অ্যাভয়েড বাই দ্য রুলস অফ আওয়ার স্কুল। তাহলে অ্যাভয়েড বাই মনে রাখবে আর মানেটা মনে রাখবে, তাহলে দেখবে পরীক্ষার সময় আর ভুলবে না। তারপর 2 নম্বর যেটা, ওটা ছিল 1 নম্বর। 2 নম্বর যেটা, 2 নম্বর হচ্ছে আমি লিখছি অ্যাবসেন্ট ফ্রম। 2 নম্বর হচ্ছে অ্যাবসেন্ট। অ্যাবসেন্টের পরে কি প্রিপোজিশন ব্যবহার হয়? অ্যাবসেন্টের পরে প্রিপোজিশন ব্যবহার হবে ফ্রম। অ্যাবসেন্ট ফ্রম, অ্যাবসেন্ট ফ্রম। অ্যাবসেন্টের পরে যে প্রিপোজিশন ব্যবহার হবে সেটা হবে হচ্ছে অ্যাবসেন্ট ফ্রম। এটা আমি 2 নম্বর বললাম, অ্যাবসেন্ট ফ্রম। অর্থাৎ কিনা কোনো কিছুতে অনুপস্থিত থাকা, কোথাও অনুপস্থিত থাকা। তাহলে অ্যাবসেন্ট ফ্রম মানে হচ্ছে অনুপস্থিত থাকা। অনুপস্থিত থাকা, অ্যাবসেন্ট ফ্রম মানে হচ্ছে অনুপস্থিত থাকা। তাহলে দেখো অ্যাবসেন্ট ফ্রম যেমন কি হি ইজ, হি ইজ অ্যাবসেন্ট, হি ইজ অ্যাবসেন্ট ড্যাশ দিয়ে দিল দ্য ক্লাস। তাহলে আমরা এই ড্যাশে কি বসাবো? শূন্যস্থানটাতে কি বসবে? শূন্যস্থানের উত্তরটা কি হবে? ফ্রম। হি ইজ অ্যাবসেন্ট ফ্রম। তোমরাও এরকম 2 রঙের কালি ব্যবহার করতে পারো, যেমন লাল কালি যদি সাথে রাখো, অ্যাবসেন্টের পরে এটাকে ফ্রমটাকে লাল কালি দিয়ে লিখবে, তাহলে দেখবে মনের মধ্যে থেকে যাবে, তাহলে ভুলবে না। তাহলে দেখো হি ইজ অ্যাবসেন্ট ফ্রম দ্য ক্লাস, সেটা পরীক্ষার সময় করবে না, কিন্তু নিজেদের মনে রাখার জন্য তোমরা এভাবে করতে পারো। তাহলে দেখো অনুপস্থিত থাকা, হি ইজ অ্যাবসেন্ট ফ্রম দ্য ক্লাস, তার মানে সে ক্লাসের থেকে অ্যাবসেন্ট আছে। হি ইজ অ্যাবসেন্ট ফ্রম দ্য ক্লাস। তাহলে অ্যাবসেন্ট ফ্রম তোমাদের ক্লিয়ার হলো? বলতে পারবে? তাহলে আমরা দুটো শিখলাম। প্রথমটা কি শিখলাম? প্রথমটা কি শিখলাম? অ্যাভয়েড হবে বাই, অ্যাভয়েড, ভার্ব থাকলে হ্যাঁ অ্যাভয়েড বাই মানে হচ্ছে মেনে চলা।
আর হ্যাঁ। অ্যাবসেন্টের পর আমরা কি ব্যবহার করব? ফ্রম ম্যাম ফ্রম অ্যাবসেন্টের পর আমরা ফ্রম ব্যবহার করব, অ্যাবসেন্টের পর আমরা ব্যবহার করব ফ্রম। তারপরে দেখো 3 নম্বর, আমি 3 নম্বরে চলে যাচ্ছি। 3 নম্বর মানে যে প্রিপোজিশনটা আমরা করব, 3 নম্বর প্রিপোজিশন দেখো অ্যাকম্পেনিড। অ্যাকম্পেনিড মানে হচ্ছে সঙ্গ দেওয়া, ACCOMPANIED, অ্যাকম্পেনিড বাই। অ্যাকম্পেনিড পরে যে আমরা প্রিপোজিশনটা ব্যবহার করব সেই প্রিপোজিশনটা ব্যবহার হয়েছে বাই, তার মানে কারোর সাথে সঙ্গ দেওয়া, অ্যাকম্পেনিড বাই। অ্যাকম্পেনিড বাই যদি কিনা মানুষ হয়, যদি কিনা পার্সন হয় তখন হবে বাই, মনে রাখবে। অ্যাকম্পেনিড বাই হবে হচ্ছে পার্সনের সঙ্গে, অর্থাৎ কিনা কোনো ব্যক্তির সঙ্গে হলে এটা বাই হয়, কোনো ব্যক্তির সঙ্গে হলে এটা বাই হবে। আর যদি কিনা কোনো বস্তুর সঙ্গে হয় তাহলে অ্যাকম্প্যানিড উইথ। তাহলে দেখো অ্যাকম্প্যানিড উইথ হবে। তাহলে আমি যেটা তোমাদের বলেছিলাম যে আমাদের এই প্রিপোজিশনের সঙ্গে সঙ্গে এটার মানেটাও পাল্টে যায়, প্রিপোজিশনের সঙ্গে সঙ্গে এটার মানেও পাল্টে যাবে। তাহলে ভালো করে যদি শুনে নাও দেখবে ভুলবে না কখনো। তাহলে অ্যাকম্প্যানিড উইথ, অ্যাকম্প্যানিড উইথ কখন হবে? অ্যাকম্প্যানিড উইথ হবে যখন কিনা এটা কোনো বস্তুর সঙ্গে, অর্থাৎ কিনা এ থিং, এ থিং বলে মনে থাকবে তোমাদের নিশ্চয়ই, এ থিং এর সঙ্গে যখন হবে, যখন কিনা জিনিসের সঙ্গে হবে, যখন কিনা জিনিসের সঙ্গে হবে তখন এটা কি হবে? তখন হবে হচ্ছে উইথ, খেয়াল রাখবে ভালো করে। আর যখন কিনা ব্যক্তির সঙ্গে হবে তখন হবে হচ্ছে বাই। তাহলে অ্যাকম্প্যানিড বাই এ পারসন আর অ্যাকম্প্যানিড উইথ এ থিং। তাহলে আমরা সেন্টেন্স নিয়ে নেই, সেন্টেন্স নিয়ে নিলে পরে তোমাদের সুবিধা হবে বুঝতে। এই দুটো লিখেছো সবাই? অ্যাকম্প্যানিড বাই মানে হচ্ছে, অ্যাকম্প্যানিড বাই মানে সঙ্গ দেওয়া, অ্যাকম্প্যানিড বাই মানে কোনো কিছুর সঙ্গে থাকা বা কোনো কিছুর সঙ্গে সঙ্গ দেওয়া। তাহলে যখন ব্যক্তির সঙ্গে হবে তখন অ্যাকম্প্যানিড বাই এ পারসন, আর যখন কিনা কোনো বস্তুর সঙ্গে হবে তখন হবে হচ্ছে অ্যাকম্প্যানিড উইথ। তাহলে এটা আগে মুখস্থ করে নেবে, অ্যাকম্প্যানিড বাই এ পারসন, অ্যাকম্প্যানিড বাই যখন কিনা ব্যক্তির সঙ্গে অ্যাকম্প্যানিড হবে, কোনো মানুষের নাম বা কোনো মানুষ থাকবে তখন হবে অ্যাকম্প্যানিড বাই। আর অ্যাকম্প্যানিড উইথ যখন কিনা কোনো বস্তুর সঙ্গে হবে তখন হবে অ্যাকম্প্যানিড উইথ। এইভাবে করবে, বুঝতে পেরেছো? অ্যাকম্প্যানিড বাই, অ্যাকম্প্যানিড বাই মনে মনে বলে নেবে সঙ্গে সঙ্গে। অ্যাকম্প্যানিড বাই, অ্যাকম্প্যানিড বাই কখন হয়? যখন কিনা কোনো ব্যক্তি থাকে তখন হয় অ্যাকম্প্যানিড বাই এ পারসন। অ্যাকম্প্যানিড উইথ কখন অ্যাকম্প্যানিড উইথ হবে? যখন কিনা কোনো বস্তুর সঙ্গে হবে সঙ্গ দেওয়া তখন হবে অ্যাকম্প্যানিড উইথ। অ্যাকম্প্যানিড উইথ কোনো বস্তুর সঙ্গে, অ্যাকম্প্যানিড বাই কোনো পার্সনের সঙ্গে। এবারে আমরা চলো সেন্টেন্স লিখে নেই। যেমন I was accompanied, অর্থাৎ কিনা আমাকে সঙ্গ, আমার সঙ্গে ছিল আর কি। I was accompanied there, THERE there, dash Ram. I was accompanied there, dash Ram, অর্থাৎ আমি যখন সেখানে গিয়েছিলাম আমার সাথে সঙ্গ দিয়েছিল কে? আমার সাথে সঙ্গ দিয়েছিল রাম। তাহলে অ্যাকম্পানিড এখানে রাম কি মানুষ না বস্তু? মানুষ, পার্সন। তাহলে যেহেতু এটা পার্সন, যেহেতু রাম পার্সন, তাহলে এখানে আমরা কি বসাবো? এই ড্যাশে আমরা কি বসাবো? বাই বসাবো। ড্যাশে আমরা বসাবো হচ্ছে বাই। তাহলে I was accompanied there by Ram। ক্লিয়ার হয়েছে সবার? I was accompanied there by Ram। বা যেমন আমি আরেকটা বলছি, he is accompanied dash me। যেমন তাকে আমি সঙ্গ দিয়েছিলাম বা সে আমার সঙ্গ পেয়েছিল, হি ইজ অ্যাকম্পানি পেয়েছে আর কি, হি ইজ অ্যাকম্পানিড ড্যাশ মি। তাহলে এখানেও কি হবে? আমরা বাই বসাবো। হ্যাঁ, এখানে উত্তরে আমরা বাই বসাবো। তাহলে মনে রাখবে যখন কিনা মানুষ হয়, যখন কিনা মানুষের সাথে মানুষের মানে তোমার অ্যাকম্পানি হবে তখন হবে বাই। আর যখন কিনা বস্তুর সঙ্গে হবে, যখন বস্তু রিলেটেড হবে তখন হবে হচ্ছে উইথ।
যেমন কি হি ইজ সাফারিং, হি is suffering from, sorry, he is suffering from fever accompanied, he is suffering from fever accompanied with stomach ache. তার মানে তার জ্বরের সঙ্গে পেট ব্যথাও আছে, স্টমাক এক। এক মানে তো জানো তোমরা ব্যথা। হি ইজ সাফারিং ফ্রম ফিভার অ্যাকম্পানিড উইথ স্টমাক এক। তাহলে এই অ্যাকম্পানিড এর পর আমি বলেই দিলাম তোমাদেরকে উত্তরটা কি হবে? With. উত্তরটা কি হবে? দেখো এখানে বস্তু, এখানে কিন্তু কোনো মানুষ নেই, মানুষের জ্বর হয়েছে, হি ইজ সাফারিং ফ্রম ফিভার, কিন্তু এটাকে আমরা বস্তু হিসেবেই মানে ট্রিট করব। তাহলে এখানে হবে হচ্ছে উইথ, এখানে হবে হচ্ছে উইথ, এখানে হবে কি উইথ। হি ইজ সাফারিং ফ্রম ফিভার অ্যাকম্পানিড উইথ স্টমাক এক। তাহলে মনে রাখবে পার্সনের সাথে পার্সনের হলে পরে, অর্থাৎ কিনা পার্সন রিলেটেড হলে অ্যাকম্পানি বাই হয়, আর যখন কিনা মানে অ্যাকম্পানিড বাই হয় যখন কিনা বস্তুর সঙ্গে বস্তু হবে তখন, বা বস্তুর রিলেটেড হবে মানে থিং রিলেটেড হবে তখন হবে হচ্ছে অ্যাকম্পানিড উইথ। তাহলে ক্লিয়ার হলো সবার অ্যাকম্পানিটা? অ্যাকম্পানি ক্লিয়ার হয়েছে? আচ্ছা, তারপর দেখো, তারপর যেটা ইম্পর্টেন্ট সেটা হচ্ছে অ্যাকর্ডিং। তোমরা জানো অনেক উত্তরে তোমরা লেখা অ্যাকর্ডিং, কোন বিশেষ করে কোন পোয়েমের উত্তরে বা তোমার নেলসন ম্যান্ডেলার উত্তরেও তোমরা পড়েছো কিনা? হ্যাঁ ম্যাম। কি ছিল অ্যাকর্ডিং এর পরে কি হয়? According to the question. হ্যাঁ, অ্যাকর্ডিং টু। এটা তোমরা জানো কেন কি অনেক উত্তরে তোমরা অ্যাকর্ডিং টু কথাটা বলো, অর্থাৎ যে যেটা বলে তার মতে। অ্যাকর্ডিং টু কথার অর্থ হচ্ছে কারোর মতে, কোনো কিছুর মতে, অ্যাকর্ডিং টু বা অনুসারে, বা তার কথার অনুসারে বা তার মতে। যেমন অ্যাকর্ডিং টু দা পোয়েট, কোনো উত্তর লিখতে গেলে আমরা কি লিখি? অ্যাকর্ডিং টু দা পোয়েট, তাই না? অ্যাকর্ডিং টু দা পোয়েট, এরকম এরকম, যেরকম যে তোমাদের টাইগারের কবিতাটাতে আছে না, যে কেজে থাকলে কিরকম হয় আর জঙ্গলে থাকলে কিরকম হয়। তো সেরকম আমরা বলতে পারি অ্যাকর্ডিং টু দা পোয়েট এ টাইগার ইজ ফ্রি, বা এ টাইগার lives a free life in the jungle but he lives a confined life in a cage. So তাহলে পরে দেখো এই যে যখন কিনা কারোর মতে হবে তখন হবে হচ্ছে অ্যাকর্ডিং টু। তো এটা আমি আর তোমাদেরকে সেন্টেন্স দিলাম না, কারণ অ্যাকর্ডিং টু দিয়ে তোমরা অনেক সেন্টেন্স, প্রায় অনেক অনেক কোশ্চেনের অ্যান্সারেই তোমরা কিন্তু হয়তো বেখেয়ালেই পড়ো, কিন্তু তোমরা জানো এটা অ্যাকর্ডিং টু। তাহলে অ্যাকর্ডিং এর পরে কি আসে? অ্যাকর্ডিং টু। মনে থাকবে সবার? অ্যাকর্ডিং টু হয়, অ্যাকর্ডিং টু হয়। কিন্তু দেখো অ্যাকর্ডিং কথাটাই যখন অ্যাকর্ডেন্স হয়ে যায়, এই অ্যাকর্ডিং কথাটাই যখন অ্যাকর্ডেন্স হয়ে যাবে কোনো কিছুর অনুসারে আর কি, এই অ্যাকর্ডেন্স হলে পরে তখন হয়ে যায় হচ্ছে উইথ। অ্যাকর্ডেন্স হলে তখন হয় হচ্ছে উইথ, অ্যাকর্ডেন্স উইথ। দেখা যাচ্ছে না বোধহয়, না হলুদ রংটা আমি মুছে অন্য রং দিয়ে লিখছি। অ্যাকর্ডেন্স উইথ, অ্যাকর্ডেন্স হলে পরে উইথ হবে, মনে রাখবে। তো অ্যাকর্ডিং টুটাই বেশি ইম্পর্টেন্ট, অ্যাকর্ডেন্স উইথটা জেনে রাখো। অ্যাকর্ডেন্স উইথ দুটোর মানে প্রায় একই, শুধু এই শব্দটার ডিফারেন্স। এখানে অ্যাকর্ডিং হলে টু হবে, অ্যাকর্ডিং হলে টু হয়, আর অ্যাকর্ডেন্স হলে পরে উইথ হবে। অ্যাকর্ডেন্স উইথ, অ্যাকর্ডিং টু, অ্যাকর্ডেন্স উইথ। তা আমি অ্যাকর্ডিং টু তোমাদেরকে আর আমি মানে সেন্টেন্স দিলাম না, কারণ তোমরা জানো এটা অ্যাকর্ডিং টু হিম এরকম এরকম, বা অ্যাকর্ডিং টু দা পোয়েট এরকম এরকম, এটা তোমাদের জানা আছে। আর ইন অ্যাকর্ডেন্স উইথ, যেমন কি এটার উত্তরটা আমি দিয়ে দিচ্ছি অ্যাকর্ডেন্স উইথ, যেমন কি ইন অ্যাকর্ডেন্স, in accordance, in accordance with, in accordance with his, in accordance with his advice, in accordance with his advice, ADVIC, in accordance with his advice I did that, আমি সেটা করেছি তার তার মত অনুসারে। in accordance with his advice, বা তার যে
মানে উপদেশ ছিল আমাকে দেওয়া উপদেশ যেটা ছিল সেই অনুসারে আমি এটা করেছি। ইন অ্যাকর্ডেন্স উইথ হিজ অ্যাডভাইস আই ডিড দ্যাট। ইন অ্যাকর্ডেন্স উইথ হিজ অ্যাডভাইস আই ডিড দ্যাট। তাহলে মনে রাখবে অ্যাকর্ডেন্স যখন দুটোর মানে কিন্তু একই। অ্যাকর্ডেন্স হলে পরে উইথ হয়, অ্যাকর্ডিং হলে পরে টু হবে, অ্যাকর্ডিং টু, অ্যাকর্ডেন্স উইথ। তাহলে ক্লিয়ার হলো সবার? তাহলে আমরা আরেকবার এখানে দেখে নিই আমরা কি কি শিখলাম। একেবারে প্রথমে শিখেছি অ্যাবাইড বাই, মনে থাকবে সবার, অ্যাবাইড এর পরে কি আসে? বাই, অ্যাবাইড বাই। তারপর কি? অ্যাবসেন্ট ফ্রম, অ্যাবসেন্ট ফ্রম দ্য ক্লাস বা অ্যাবসেন্ট ফ্রম দ্য মিটিং, মানে অনেক কিছু হতে পারে, অনুপস্থিত থাকা। তারপর কি? অ্যাকম্পেনিড বাই, এটা আমি ভালো করে বলে দিয়েছি তোমাদের। অ্যাকম্পেনিড বাই কখন হয়? যখন কিনা পার্সন হয়, ব্যক্তি সম্পর্কিত যখন হবে তখন হবে অ্যাকম্পেনিড বাই, যখন কিনা বস্তু সম্পর্কিত হবে তখন হবে অ্যাকম্পেনিড উইথ। তারপর কি? আই ওয়াজ অ্যাকম্পেনিড দেয়ার বাই রাম, যেটা আমি তোমাদেরকে মানে এক্সাম্পল যেটা দিলাম, অর্থাৎ কিনা দেখো এখানে পার্সন, আমার সাথে কে সঙ্গ দিয়েছিল? রাম সঙ্গ দিয়েছিল। পার্সন তাই বাই। থিং হলে পরে থিং এর সঙ্গে হলে পরে কি হবে? যেমন হি ইজ সাফারিং ফ্রম ফিভার, অ্যাকম্পেনিড উইথ স্টমাক এক। তাহলে দেখো এই যে তোমার বিভিন্ন যে এই প্রিপোজিশনের জন্য দেখো মানেটাও পাল্টে যায়। এবারে অ্যাকর্ডিং টু আর অ্যাকর্ডেন্স উইথ মানেটা অনেকটা একই রকম। অ্যাকর্ডিং টু মানে কোনো কারোর মতে, আর অ্যাকর্ডেন্স উইথ মানে কোনো কারোর মত অনুসারে। তাহলে এটা ক্লিয়ার হয়েছে সবার? লিখেছো সবাই? খাতাতে লিখেছো সবাই? এরপরে যেটা দেখো ওইটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। এরপরে আমরা যেটা আসছি, এটা কত নম্বর হচ্ছে তোমাদের? কয়টা হলো বলো তো? এখন কত নম্বর হবে? 7 নম্বর আছে। আচ্ছা, আমি নম্বর দিচ্ছি না, তোমরা নম্বর দিয়ে এগিয়ে যাও, ঠিক আছে? আচ্ছা, তারপরে দেখো অ্যাকিউজড, এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট, এটা কিন্তু তোমাদের খুব আসে। অ্যাকিউজড তাহলে দেখো হি ওয়াজ, যেমন অ্যাকিউজড এর পরে কি হয়? ACCUSED, ACCUSED, অ্যাকিউজড, ACCESED, অ্যাকিউজড। দেখো তো দেখতে পাচ্ছ কিনা অ্যাকিউজড কথাটা যে আমি লিখেছি? এই যে এখানে আমি টাইপ করেছি, যেটা দেখতে পাচ্ছ সবাই, অ্যাকিউজড। তাহলে এই যে অ্যাকিউজড এর পরে কি হয়? অ্যাকিউজড এর পরে হয় হচ্ছে যে অ্যাকিউজড এর পরে হয় হচ্ছে অফ। অ্যাকিউজড এর পরে আমরা প্রিপোজিশন ব্যবহার করি হচ্ছে অফ। অ্যাকিউজড অফ, মনে রাখবে অ্যাকিউজড এর পরে প্রিপোজিশন ব্যবহার হয় অফ, অ্যাকিউজড অফ। তাহলে এবারে অ্যাকিউজড অফ মানে কি? অভিযুক্ত। অ্যাকিউজড অফ মানে কোনো কিছু করার জন্য, কোনো ধরো খারাপ কাজ করার জন্য বা কোনো মানে অন্যায় ভাবে কোনো কাজের সঙ্গে যুক্ত থাকার জন্য যদি তাকে অভিযুক্ত করা হয় সেটা হচ্ছে অ্যাকিউজড অফ, অভিযুক্ত। মানেটাও লিখে রাখো, অ্যাকিউজড অফ, মনে রাখবে অ্যাকিউজড এর পরে প্রিপোজিশন ব্যবহার হয় অফ। অ্যাকিউজড এর পরে প্রিপোজিশন যেটা ব্যবহার হয় সেটা হচ্ছে অফ, অ্যাকিউজড অফ, অ্যাকিউজড অফ, অ্যাকিউজড অফ। তাহলে দেখো এই অ্যাকিউজড অফ দিয়ে সেন্টেন্স আমরা কি লিখতে পারি? অ্যাকিউজড অফ দিয়ে আমরা সেন্টেন্স লিখতে পারি হি ওয়াজ অ্যাকিউজড অফ থেফট, হি ওয়াজ অ্যাকিউজড অফ থেফট। এই যে সেন্টেন্সটা আমি লিখলাম, দেখতে পাচ্ছ তোমরা সেন্টেন্সটা? তোমরা কি সেন্টেন্সটা দেখতে পাচ্ছ সবাই? হি ওয়াজ অ্যাকিউজড অফ থেফট, হ্যাঁ, হি ওয়াজ অ্যাকিউজড অফ থেফট, হি ওয়াজ অ্যাকিউজড অফ থেফট। তাহলে মনে রাখবে অ্যাকিউজড এর পরে আসে হচ্ছে অফ, অ্যাকিউজড এর পরে প্রিপোজিশন হয় অফ। হি ওয়াজ অ্যাকিউজড অফ থেফট, মনে করে সবাই লিখে রাখবে হি ওয়াজ অ্যাকিউজড অফ, এটা কিন্তু ইম্পর্টেন্ট। হি ওয়াজ অ্যাকিউজড এর পরে হয় হচ্ছে অফ, হি ওয়াজ অ্যাকিউজড অফ থেফট। ক্লিয়ার হলো সবার? হি ওয়াজ অ্যাকিউজড অফ থেফট। এই সেন্টেন্সটা ভালো করে লিখে রাখো, এই সেন্টেন্সটাকে ভালো করে লিখে রাখো, হি ওয়াজ অ্যাকিউজড অফ থেফট, অর্থাৎ কিনা তাকে চুরির দায়ে অভিযুক্ত করা হলো বা করা হয়েছিল। বাংলাটা হচ্ছে, তাহলে দেখো ট্রান্সলেশন আসলেও তোমরা লিখতে পারবে তাকে চুরির দায়ে অভিযুক্ত করা হয়েছিল। ট্রান্সলেশন আসলে কি লিখবে? ইংলিশে অনুবাদ করো যদি। অ্যাকিউজড অফ, উচ্চারণ ভালো করে করবে, অ্যাকিউজড অফ, ACCUSED, অ্যাকিউজড। তাহলে বলো তো দু একজন আমাকে এটা, হি ওয়াজ অ্যাকিউজড অফ থেফট। He was accused of theft. He was accused of theft। তার মানে তাকে চুরির দায়ে
হ্যাঁ, তাকে চুরির দায়ে অভিযুক্ত করা হয়েছিল। তাহলে এই যে তোমরা বাকিরাও যে শুনলে, বাকিদেরও কানে মানে মাথাতে বসে গেল কথাটা, তাই না? তাহলে মনে থাকবে সবার, হি ওয়াজ অ্যাকিউজড অফ থেফট। তাহলে এই গেল প্রিপোজিশন অ্যাকিউজড অফ, মনে রাখবে অ্যাকিউজ অফ বা অ্যাকিউজড অফ, অ্যাকিউজড অফ এভাবে মুখস্থ করবে সবাই। অ্যাকিউজড অফ, অ্যাকিউজড অফ, অ্যাকিউজড অফ মানে অভিযুক্ত, অ্যাকিউজড অফ মানে অভিযুক্ত। সেন্টেন্স হি ওয়াজ অ্যাকিউজড অফ থেফট। তাহলে মেইনলি যেটা তোমাদের মুখস্থ করবে, সেন্টেন্সের থেকে মুখস্থ হবে কোনটা বেশি? অ্যাকিউজড এর পরে যে অফ হয় সেটা বেশি মুখস্থ করতে হবে। অ্যাকিউজড অফ, অ্যাকিউজড অফ এইভাবে পড়বে, বুঝতে পেরেছো? অ্যাকিউজড অফ, অ্যাকিউজড অফ মানে অভিযুক্ত হয়। তার মানে পরীক্ষাতে যখনই আসবে অ্যাকিউজড বললেই তোমরা তারপরে কি বসাবে? অ্যাকিউজড আসলেই তোমরা কি বসাবে? অফ বসাবে। অ্যাকিউজড অফ, অ্যাকিউজড অফ। ক্লিয়ার হলো সবার? ক্লিয়ার হয়েছে সবার? হ্যাঁ ম্যাম। আচ্ছা, হ্যাঁ ম্যাম। তারপরে দেখো, তারপরে আমি লিখছি অ্যাফেকশন। এবারে দেখো, এই অ্যাফেকশন একটা কথা, আবার অ্যাফেকশনের আরেকটা কথা হতে পারে। তাহলে এই যে আমি অ্যাফেকশন লিখলাম, এই অ্যাফেকশন, এই অ্যাফেকশনের পরে তাহলে কি ব্যবহার করা যেতে পারে? এই অ্যাফেকশনের পরে তাহলে কি ব্যবহার করা যেতে পারে? মনে রাখবে, অ্যাফেকশন কথার অর্থ হচ্ছে স্নেহ। অ্যাফেকশন কথার অর্থ হচ্ছে স্নেহ। এই অ্যাফেকশনের পরে, এই অ্যাফেকশন কথার অর্থ হচ্ছে স্নেহ, মনে রাখবে সবাই। এই অ্যাফেকশনের পরে তাহলে আমরা কি ব্যবহার করব? এই অ্যাফেকশনের পরে, অ্যাফেকশন মানে হচ্ছে স্নেহ, অ্যাফেকশনের পরে ব্যবহার করব আমরা হচ্ছে ফর। অ্যাফেকশনের পরে আমরা ব্যবহার করব হচ্ছে ফর। অ্যাফেকশনের পরে আমরা ব্যবহার করব ফর। অ্যাফেকশনের পরে ব্যবহার করব ফর। এই অ্যাফেকশনের পরে আমাদের ব্যবহার করতে হবে হচ্ছে ফর। তাহলে ক্লিয়ার হলো সবার? এই অ্যাফেকশন ফর। তাহলে এবারে অ্যাফেকশন ফর এর মানেটা আমরা লিখে নেই। অ্যাফেকশন ফর মানে হচ্ছে স্নেহ। অ্যাফেকশন ফর যখন স্নেহ কথাটা থাকে তখন অ্যাফেকশন ফর হয়। তার মানে কি, হি হ্যাজ, যেমন ধরো হি হ্যাজ অ্যাফেকশন ফর মি, হি হ্যাজ অ্যাফেকশন ফর মি, অর্থাৎ তার আমার প্রতি স্নেহ আছে। হি হ্যাজ, যেমন কি কারোর বাবা, বাবা মা কি করেন? স্নেহ করেন। বা মাই প্যারেন্টস হ্যাভ অ্যাফেকশন ফর মি, তাহলে হি হ্যাজ অ্যাফেকশন ফর মি, হি হ্যাজ অ্যাফেকশন ফর মি। এই যে আমি লিখলাম হি হ্যাজ অ্যাফেকশন, তাহলে কি অ্যাফেকশনের পর আমরা কি ব্যবহার করব? ফর। হি হ্যাজ অ্যাফেকশন ফর মি। তাহলে অ্যাফেকশনের পরে, এই অ্যাফেকশনের পরে সবসময় প্রিপোজিশন আসবে হচ্ছে ফর। অ্যাফেকশন ফর, অ্যাফেকশন ফর, মনে থাকবে সবার? অ্যাফেকশন ফর, অ্যাফেকশনের পরে প্রিপোজিশন আসবে ফর, অ্যাফেকশন ফর। তাহলে আমি বারে বারে এটা কেন বলছি দেখো, অ্যাফেকশনের সাথে আবার আরেকটা হচ্ছে অ্যাফেকশনেট। অ্যাফেকশনেট অর্থাৎ কিনা স্নেহ পরায়ণ। এখানে অ্যাফেকশন মানে কারোর জন্য স্নেহ থাকা। অ্যাফেকশন কথা, শুধু অ্যাফেকশন কথার অর্থ হচ্ছে এটা স্নেহ, শুধু অ্যাফেকশন কথার অর্থ হচ্ছে স্নেহ। তাই অ্যাফেকশন থাকলে পরে, স্নেহ থাকলে অ্যাফেকশন ফর হয়। এবারে অ্যাফেকশনেট, অ্যাফেকশনেট কথার অর্থ হচ্ছে স্নেহ পরায়ণ। অ্যাফেকশনেট কথার অর্থ হচ্ছে স্নেহ পরায়ণ। অ্যাফেকশনেট কথার অর্থ হচ্ছে, অ্যাফেকশনেট কথার অর্থ হচ্ছে স্নেহ পরায়ণ। মনে রাখবে, অ্যাফেকশনেট কথার অর্থ হচ্ছে স্নেহ পরায়ণ। এই যে আমি অ্যাফেকশনেট লিখেছি দেখো, এই অ্যাফেকশনেট কথার অর্থ হচ্ছে স্নেহ পরায়ণ। তাহলে অ্যাফেকশনেট যখন হয় তখন মনে রাখবে অ্যাফেকশনেটের পরে আসে হচ্ছে টু। অ্যাফেকশনেট টু, অ্যাফেকশনেট হলে পরে টু হবে, মনে রাখবে। অ্যাফেকশনেট হলে টু হয়, অ্যাফেকশনেট টু। দেখতে পাচ্ছ সবাই? এই অ্যাফেকশনেটের পরে আসবে হচ্ছে টু। ক্লিয়ারলি দেখতে পাচ্ছ সবাই? হ্যাঁ ম্যাম। হ্যাঁ ম্যাম। হ্যাঁ, অ্যাফেকশনেট টু। তাহলে অ্যাফেকশনেটের পরে যেটা আসবে সেটা হচ্ছে কি? টু। অ্যাফেকশন হলে পরে ফর, এই যে অ্যাফেকশন হলে ফর, অ্যাফেকশনেট হলে টু, অ্যাফেকশনেট টু। যেমন হি, এই কথাটাকে, এই যে হি হ্যাজ অ্যাফেকশন ফর মি, এই কথাটাকে আমরা আবার লিখতে পারি হি ইজ অ্যাফেকশনেট টু মি, হি ইজ অ্যাফেকশনেট টু মি। এই কথাটাকে আমরা লিখতে পারি হি ইজ অ্যাফেকশনেট। মনে রাখবে, যখন অ্যাফেকশনেট থাকবে তখন টু হয়। হি ইজ অ্যাফেকশনেট টু মি, হি ইজ অ্যাফেকশনেট টু মি। যখন কিনা অ্যাফেকশনেট থাকবে তখন টু হবে। অ্যাফেকশনেট থাকলেই টু হবে, আর অ্যাফেকশন থাকলে পরে ফর হবে। তাহলে হি ইজ অ্যাফেকশনেট টু মি, অ্যাফেকশনেট টু, হি ইজ অ্যাফেকশনেট টু মি। মনে রাখবে সবাই, অ্যাফেকশনেট টু।
অ্যাফেকশনেট টু, অ্যাফেকশনেটের পরে আসবে হচ্ছে টু, অ্যাফেকশনেটের পরে আসবে টু। খেয়াল রাখবে সবাই, অ্যাফেকশনেট টু আর হচ্ছে অ্যাফেকশন ফর, অ্যাফেকশনেট টু অ্যাফেকশন ফর। তাহলে দেখো সেন্টেন্স দুটোর মানে কিন্তু একই। এখানে হচ্ছে তার আমার প্রতি স্নেহ আছে, আর এটা হচ্ছে তিনি আমার প্রতি স্নেহ পরায়ণ। তাহলে অ্যাফেকশনেট কথার অর্থ হচ্ছে স্নেহ পরায়ণ, অ্যাফেকশনেট কথার অর্থ হচ্ছে স্নেহ পরায়ণ, অ্যাফেকশনেট কথার অর্থ হচ্ছে স্নেহ পরায়ণ। পরায়ণটা তোমরা লিখে না, এটা বাংলা লিখতে পরে বাংলা টাইপ করতে সময় লেগে যায়, আচ্ছা করে দিচ্ছি তাও। স্নেহ পরায়ণ। ম্যাম লিখেছি। আচ্ছা লিখেছো সবাই মানেটা? অ্যাফেকশনেট হ্যাঁ, মানে ma'am. হচ্ছে স্নেহ পরায়ণ। হ্যাঁ হ্যাঁ লিখেছো সবাই স্নেহ পরায়ণ, অ্যাফেকশনেট টু মানে স্নেহ পরায়ণ। তাহলে মনে থাকবে সবার, একই সেন্টেন্স দেখো শুধু মানেটা পাল্টে গেল, একই রকম শুধু মানেটা পাল্টে গেল। মানে মানেটা বলতে তোমার মানে এই প্রিপোজিশনটা শুধু পাল্টে গেল। যখন অ্যাফেকশন হবে তখন হবে হচ্ছে অ্যাফেকশন ফর, আর অ্যাফেকশনেট হলে হবে হচ্ছে টু। তারপরে যেটা সেটা কিন্তু খুব ইম্পর্টেন্ট, তারপরটা আমি এখানেই লিখছি, সেটা হচ্ছে তোমার অ্যাফ্রেইড অফ। অ্যাফ্রেইড অফ এটাও খুব আসে, এটাও খুব ইম্পর্টেন্ট। এই অ্যাফ্রেইড অফ, অ্যাফ্রেইড অফ মানে কোনো কিছুকে ভয় পাওয়া, কোনো কিছু থেকে ভীত হওয়া। অ্যাফ্রেইড অফ, এই যে অ্যাফ্রেইড অফ, এই অ্যাফ্রেইড অফ আমি লিখলাম, দেখতে পাচ্ছ নিশ্চয়ই সবাই অ্যাফ্রেইড অফ। অ্যাফ্রেইড অফ মানে ভীত, অ্যাফ্রেইড অফ কথার অর্থ হচ্ছে কি ভীত, অ্যাফ্রেইড অফ কথার অর্থ হচ্ছে ভীত, অ্যাফ্রেইড অফ কথার মানে হচ্ছে ভীত। তাহলে অ্যাফ্রেইড এর পরে সবসময় অফ হয়, অ্যাফ্রেইড অফ, অ্যাফ্রেইড অফ, অ্যাফ্রেইড এর পরে সবসময় মনে রাখবে, অ্যাফ্রেইড এর পরে সবসময় অফ আসবে, অ্যাফ্রেইড এর পরে প্রিপোজিশন অফ, আর তার মানে হচ্ছে ভীত। কোনো কিছু থেকে ভয় পাওয়াকে বলা হয় কি অ্যাফ্রেইড অফ, কোনো কিছুকে ভয় পাওয়াকে বলা হয় অ্যাফ্রেইড অফ, বা কাউকে ভয় পাওয়া সেটা হয় অ্যাফ্রেইড অফ। তাহলে প্রত্যেকে লিখেছো অ্যাফ্রেইড অফ। তাহলে অ্যাফ্রেইড অফ এর একটা সেন্টেন্স আমরা লিখে নিই, দেখো হি ইজ অ্যাফ্রেইড অফ ডগ। সে ধরো কুকুরকে ভয় পায়, হি ইজ অ্যাফ্রেইড অফ ডগ, হি ইজ অ্যাফ্রেইড অফ ডগ। তাহলে সে কুকুরকে ভয় পায়, হি ইজ অ্যাফ্রেইড অফ ডগ। বা আই এম অ্যাফ্রেইড অফ হিম, যাই থাকুক না কেন অ্যাফ্রেইড হলেই অফ, অ্যাফ্রেড হলেই অফ, অ্যাফ্রেড হলেই প্রিপোজিশন অফ, মনে রাখবে। অ্যাফ্রেড হলেই আমাদের প্রিপোজিশন হবে হচ্ছে অফ। খেয়াল থাকবে সবার, অ্যাফ্রেড অফ, হি ইজ অ্যাফ্রেড অফ ডগ, অ্যাফ্রেড অফ। তোমরা বলো দেখি অ্যাফ্রেড এর পরে কি আসবে? অ্যাফ্রেড। তাহলে দেখো প্রথম থেকে আমরা যেগুলো শিখলাম সেগুলো কি কি ছিল? অ্যাভয়েড এর পরে কি আসে? অ্যাভয়েড, By. বাই, অ্যাবসেন্ট, From. From. ফ্রম, অ্যাকম্পানিড, By. আর অ্যাকম্পানিড আবার দুটো আছে, একটা তো বাই আর একটা কি With. উইথ। কখন বাই হয়? কখন বাই হয়? একজন পার্সন মানুষ হ্যাঁ ঠিক, ভেরি গুড। হ্যাঁ, আর কখন তোমার উইথ হবে? হ্যাঁ, যখন বস্তুর সঙ্গে রিলেটেড থাকবে। অ্যাকর্ডিং, 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 অ্যাকর্ডিং টু, এই যে অ্যাকর্ডিং টু, অ্যাকর্ডিং টু মনে রাখবে সবাই, অ্যাকর্ডিং টু, অ্যাকর্ডিং টু, ভুলবে না, অ্যাকর্ডিং টু। তারপর অ্যাকর্ডেন্স, অ্যাকর্ডেন্স উইথ, অ্যাকর্ডেন্স উইথ, অ্যাকিউজড, অ্যাকিউজড অফ, অ্যাকিউজড অফ, অ্যাফেকশন, অ্যাফেকশন, অ্যাফেকশন ফর, অ্যাফেকশনেট, অ্যাফেকশনেট টু, অ্যাফ্রেড, অ্যাফ্রেড, অ্যাফ্রেড অফ। তাহলে যে কটা মানে আজকে হলো সেগুলোকে ভালো করে তো পড়বে। আমি আরো দুটো তবুও তোমাদেরকে মানে আরেকটা আমরা আলোচনা করে নিই, চলো একটু সময় আছে যখন। দেখো এগ্রি, এগ্রি দিয়ে দুটো হয়, এগ্রি দিয়ে, এই এগ্রি ওয়ার্ডটা দিয়ে আমরা দুটো প্রিপোজিশন ব্যবহার করতে পারি, এগ্রি ওয়ার্ডটা দিয়ে আমরা দুটো প্রিপোজিশন ব্যবহার করতে পারি, এগ্রি দিয়ে দুটো প্রিপোজিশন ব্যবহার করা হয়। এবারে দেখো কখন কি আমরা ব্যবহার করব। এগ্রির সাথে মনে রাখবে উইথও হয় আবার টুও হয়, অনও হয়, সেটা আমি এখানে বেশি আলোচনা করছি না, তোমাদের যে দুটো বেশি প্রয়োজন সেটাই আমি আলোচনা করছি। এগ্রি
উইথ আর হচ্ছে এগ্রি টু, এগ্রি উইথ আর হচ্ছে এগ্রি টু, এই দুটো হয় প্রিপোজিশন ব্যবহার করা, মানে প্রিপোজিশন ব্যবহার করা হয় এগ্রির সাথে। তাহলে এগ্রি উইথ কখন হবে আর এগ্রি টু কখন হবে? তাহলে মনে রাখবে এগ্রি উইথ হবে কখন, এগ্রির সাথে উইথ আমরা কখন ব্যবহার করব? এগ্রির সাথে উইথ আমরা ব্যবহার করব যখন কিনা কারোর কোনো মানে মতের সঙ্গে আমরা যখন একমত হচ্ছি, বা কোনো পার্সনের সঙ্গে মানে মানুষের সঙ্গে মানুষের। এগ্রি উইথ হবে কখন? এগ্রি উইথ হবে যখন কিনা মানুষের সঙ্গে মানুষের কোনো মতের মিল হচ্ছে, তখন হবে হচ্ছে এগ্রি উইথ। মানুষের সঙ্গে মানুষের মতের মিল হলে হবে হচ্ছে এগ্রি। যেমন আই এগ্রি উইথ ইউ, আই এগ্রি উইথ ইউ, দুটো মানুষের মধ্যে অর্থাৎ পার্সন টু পার্সন যখন হবে তখন হবে হচ্ছে এগ্রি উইথ। ক্লিয়ার হয়েছে তোমাদের কথাটা? এগ্রি উইথ হবে যখন পার্সন টু পার্সন হবে, কারো কোনো মানুষের কোনো ব্যক্তির সঙ্গে যখন একমত হওয়া হয় তখন হচ্ছে এগ্রি উইথ। ক্লিয়ার হয়েছে সবার? আর যখন কিনা কোনো প্রপোজালের সঙ্গে, ধরো কেউ কোনো একটা প্রপোজাল দিল, তার সঙ্গে যখন আমরা একমত হব তখন হবে হচ্ছে এগ্রি উইথ, সরি এগ্রি টু, তখন হবে হচ্ছে এগ্রি টু, তখন হবে হচ্ছে এগ্রি টু। কেউ ধরো কোনো প্রপোজাল দিল, সেই প্রপোজালের সঙ্গে আমরা একমত হলাম, তখন হবে হচ্ছে এগ্রি টু। তাহলে মনে রাখবে এগ্রি উইথ হয় হচ্ছে পার্সন টু পার্সনের সঙ্গে, এগ্রি উইথ পার্সন, আর এগ্রি টু হচ্ছে কোনো প্রপোজালের সঙ্গে, এগ্রি টু হচ্ছে কোনো প্রপোজালের সঙ্গে, এগ্রি টু হবে কোনো প্রপোজালের সঙ্গে, এগ্রি উইথ হবে কোনো পার্সনের সঙ্গে, আর এগ্রি টু হবে হচ্ছে কোনো প্রপোজালের সঙ্গে। আমি তোমাদেরকে সেন্টেন্সও দিয়ে দিচ্ছি, সেন্টেন্স দিয়ে দিলে তোমাদের আরো বুঝতে সুবিধা হবে। যেমন ধরো আই এগ্রি উইথ ইউ, আই এগ্রি উইথ ইউ, আই এগ্রি উইথ ইউ, আই এগ্রি উইথ ইউ। দেখো কেন এখানে উইথ হলো, কারণ কিনা এখানে ইউ আছে, আই এবং ইউ আছে। আই এগ্রি উইথ ইউ, আই এগ্রি উইথ ইউ, কারণ ইউ এখানে হচ্ছে পার্সন। আই এগ্রি, আমি তোমার সঙ্গে একমত, বা আমি তোমার মতে একই মত আর কি, তোমার যেটা মত সেটাতে আমি রাজি আছি। আই এগ্রি উইথ ইউ। এবারে আই এগ্রি টু ইয়োর প্রপোজাল, আই এগ্রি টু ইয়োর প্রপোজাল, অর্থাৎ তুমি যে প্রস্তাবটা দিয়েছো সেটাতে আমি রাজি, তুমি যে প্রস্তাবটা দিয়েছো সেটাতে আমি রাজি। তার মানে কারোর কোনো প্রস্তাবে রাজি হলে টু হয়, মনে রাখবে কারোর কোনো প্রস্তাবে রাজি হলে তখন হবে হচ্ছে টু, কারোর প্রস্তাবে রাজি হলে টু। আর কারোর সঙ্গে মানে কারোর মতে একমত হলে বা সেই মানুষটির সঙ্গে সেই মানুষটির মতের সঙ্গে তোমার মতের মিল হলে তখন হবে হচ্ছে উইথ, আই এগ্রি উইথ ইউ। আর আই এগ্রি টু ইয়ার প্রপোজাল, প্রপোজাল হলে মনে রাখবে টু হয়, আই এগ্রি টু ইয়ার প্রপোজাল, আই এগ্রি উইথ ইউ, আই এগ্রি টু ইয়ার প্রপোজাল। ক্লিয়ার হয়েছে সবার? পার্সন টু পার্সন, অর্থাৎ কিনা পার্সন হলে পরে যে পার্সন হলে এগ্রি উইথ, পার্সন হলে এগ্রি উইথ, আর প্রপোজাল হলে এগ্রি টু। প্রপোজাল যখন হবে, এই প্রপোজাল যখন হবে তখন হবে হচ্ছে এগ্রি টু। খেয়াল রাখবে সবাই, এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট, এগ্রি উইথ আর এগ্রি টু, এটা কনফিউজ করিয়ে দেয় অনেক সময়। মনে রাখবে ব্যক্তি ব্যক্তি উইথ, ব্যক্তি ব্যক্তি উইথ, আর ব্যক্তির সঙ্গে কোনো ব্যক্তির মত বা প্রস্তাব তখন হবে টু। ব্যক্তিতে উইথ, ব্যক্তির সঙ্গে কোনো ব্যক্তির প্রস্তাব বা প্রপোজাল তখন হবে হচ্ছে টু। ক্লিয়ার হয়েছে সবার? মনে থাকবে এটা? ভালো করে লিখেছো সবাই? হ্যাঁ, সবাই লিখেছো তো? সেন্টেন্স গুলো লিখেছো তো? আই এগ্রি উইথ ইউ, আই এগ্রি টু ইওর প্রপোজাল। আমি কিন্তু যেগুলো পড়াবো সেগুলোর থেকেই কিন্তু কোশ্চেন করব, যেগুলো পড়াচ্ছি সেগুলোর থেকেই কোশ্চেন হবে, সুতরাং এগুলোই ভালো করে পড়বে, ঠিক আছে? বুঝতে পেরেছো সবাই? আচ্ছা, তাহলে পরে আজকে এই কটাই থাকুক। আমরা যে কটা শিখতে পারবো আমরা সেখান থেকেই আমি তোমাদেরকে কোশ্চেন দেবো। কালকে আমরা রিপোর্ট রাইটিং করব, আর পরশু দিনকে আমি তোমাদেরকে এগুলো পিডিএফ ফাইল করেও দিতে পারতাম, কিন্তু পিডিএফ ফাইল করে দিলে পরে তোমরা ওভাবে মুখস্থ করলে পরে কি হবে না, ভালো করে শিখতে পারবে না। মানেগুলো যদি না জানো, মানেগুলো না জানলে তোমরা ভালো করে শিখতে পারবে না। সেই কারণেই কিন্তু আমি কি করেছি, সেই কারণে আমি তোমাদেরকে এইভাবে মানে পড়ানোর জন্য নিয়েছি, যে লাইভ ক্লাসে যদি তোমরা পড়ো তাহলে তোমাদের শিখতে সুবিধা হবে। তো এই কটা তোমরা ভালো করে শিখবে সবাই, যে কটা আমি দিয়েছি আশা করি তোমাদের মাথাতে ঢুকেও গেছে। যদি কিনা মনোযোগ দিয়ে ক্লাস করা থাকে, এটা মনে থাকার কথা, মাথাতে বসে যাওয়ার কথা। হ্যাঁ, তাহলে পরে বাকি আরো বেশ কয়েকটাই আমরা করব।
আগামীকাল আমরা রিপোর্ট রাইটিং করব, তারপরের দিন যদি কিনা রিপোর্ট রাইটিং এর পরে সময় থাকে তাহলে কয়েকটা আরো প্রিপারেশন করে নিব, নয়তো আমরা তারপরের দিনকে আমরা বাকি প্রিপারেশন গুলো করব, ঠিক আছে? তো যেগুলো করালাম সেগুলো ভালো করে মনে রাখবে, ভালো করে প্র্যাকটিস করবে। হ্যাঁ, থ্যাংক ইউ। থ্যাংক ইউ। তাহলে আজকে এখানেই ক্লাস শেষ করছি। হ্যাঁ, কিছু জিজ্ঞেস করবে? হ্যাঁ, বলো। ম্যাম বলছি যে আজকে ক্লাসের ভিডিওটা একটু সেন্ড করে হ্যাঁ, দেবেন দেবো। লিংকটা। হ্যাঁ, দেবো তো, প্রত্যেকদিনই তো দেই। দিয়ে দেবো, ভিডিও দিয়ে দেবো। প্রত্যেকদিনই দেই, তোমাদের যতবার ইচ্ছে তোমরা যাতে দেখতে পারো সেই কারণে আমি দিয়ে দেই তোমাদেরকে। কারণ ভবিষ্যতে তোমাদের অন্যান্য চ্যাপ্টার গুলোরও যে ভিডিও আছে সেগুলোও তোমরা দেখে নেবে দরকার পড়লে, আর লাগলে আমাকে বলবে, আমি লিংক দিয়ে দেবো, ঠিক আছে? রাখছি, তাহলে ক্লাস শেষ করছি। হ্যাঁ, আর আর কিছু জিজ্ঞেস করবে কেউ? ম্যাম আজকে